খুনি জিয়াউর রহমান ৭৫ আগস্ট 15ই আগস্টের অন্যতম কুশীলব, নিরাপত্তের কুশীলব, যার নির্দেশে সেই প্রথম ওই বঙ্গবন্ধু হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়েছিল, কিন্তু তাদেরকে সে রক্ষা করতে পারে। সুতরাং আজকে তার অনুসারীরা আবারও যখন ইন্ডেমনিটি ওই সন্ত্রাসী যারা খুনিতে তো দেবেই, এটা আশ্চর্য আর কিছু নেই, এটাই তো হবে, এটা করবেই। কারণ তার সেই সরকারটাই হচ্ছে, বিএনপিটাই হচ্ছে, বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছে ইন্ডেমনিটি সরকার, ইন্ডেমনিটির দল, ইন্ডেমনিটির জননায়ক, ইন্ডেমনিটির সরকার প্রধান হয়, এটা এরা ইন্ডেমনিটি চায়। এবং তারই ধারাবাহিকতায় ইন্ডেমনিটি, এরশাদ ইন্ডেমনিটি না দিলেও ইন্ডেমনিটি রক্ষা বজায় রেখেছিল। এরশাদ খালেদা বজায় রেখেছিল 91 আইসা, এবং সেই ইন্ডেমনিটি প্রাপ্ত খুনিদের পুরস্কৃত করে গৌরবান করেছিল। এরশাদ সেই পুরস্কারে বহাল রেখেছিল, খালেদা বহাল রেখেছিল। বঙ্গবন্ধু কন্যা এসে জনগণের সরকার 96-এ আসে, আইসা সেটাকে বাতিল করা হয়। তারপরেও 5 বছর পরে যখন তাদের ফাঁসির আদেশ বঙ্গবন্ধু কন্যা যেটা ট্রাইব্যুনাল না করে, অতটুকু আমরা ভুল বলবো কিনা জানি না, তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর খুনিদের তিনি ইন্ডেমনিটি দেননি, ইন্ডেমনিটি বাতিল করেছে, কিন্তু ট্রাইব্যুনাল করেনি, সাধারণ আদালত বিচার করেছিলেন। আজকে আমরা দেখতে পাচ্ছি একটি চাঁদাবাজির মামলা ট্রাইব্যুনালে যাচ্ছে। অর্থাৎ আমরা ভুল মাফ করিলেও ওরা মাফ করে না, ওরা মাফ করতে পারে না, কারণ ওরা পাখি বীর্যরা ক্ষমা করে না, পাখি বীর্যরা প্রতিশোধ নেয়। এইটা পাকিস্তানের ধর্ম, এইটা হচ্ছে তাদের ধর্ম, প্রতিশোধ নেয়। আপনি ক্ষমা করবেন, আপনাকে হাসি মুখে সে ক্ষমাটা গ্রহণ করবে, কিন্তু মনে মনে বলবে ক্ষমা করিয়া তুমি আমাকে ভুল করিয়াছ, তোমাকে আমি সেইটা ফিরাইয়া দিব হত্যার মাধ্যমে অথবা প্রতিশোধ নেওয়ার মাধ্যমে, ক্ষমা করিব না। আজকেও যারা আবারও বলতেছি, যারা এখনো বলতেছেন, এই যে আজকে একটা দেখতেছি কার জায়গায় জামিন হইছে, মামলা তো 1000 খানেক, একই এক মামলায় জামিন আদালতে দেওয়া দিতে। এই যে আমি বলতেছি, এখনো যারা খুশি হন, ওই যে ওয়াকার একটু হাসি দিলেই মনে হইতো আমরা খুশি হলাম, এখনই আমাদেরকে দুলাভাই বসাই দিবে। ট্রাম্প একটু মোদিকে বলেছে, মোদি দেখবেন না বুঝেই বলছিল, মোদি কি ট্রাম্প শুধু ক্ষমতায় আসছে তখন অনেকে বলছিলেন ট্রাম্পে করিয়া বসায়, ট্রাম্পে করে বসায় নাই। হ্যাঁ, আবার দেখিলাম এইবার যদি বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসা যায়, মুক্তিযুদ্ধ রক্ষা পাইবে, আমাদেরকে ইন্ডেমনি আমাদের উপর থেকে যে নিষেধাজ্ঞা সেইটা উঠাইয়া নিবে, উঠাইল না। এখনো শোনা যায় এই যে যারা ছাত্রলীগের মিছিল করলো ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলার ছুটির দিনে, তাদেরকে এখন বিশ্ববিদ্যালয়কে বিশেষ আইনে জোরদার করা হবে, তাদেরকে যাতে আর কোনো ছাত্রলীগ না করতে পারে। ছেলেরা জীবন দিয়ে লড়াই করতেছে, আর আমরা আশায় বসে আছি। আমাদেরকে ওই যে কথায় আছে না, কর্তায় যখন বলে চৌধুরী ভাই, আমরা সবাই বলি তখন আমাকে কুদির ভাই বলছে, এর চেয়ে আর কি বলার প্রয়োজন আছে? আমরা সেই আশায় বসে আছি। শুধু কর্তায় বলছে চৌধুরী ভাই, আল্লাহ সীমা নাই। একটা বিষয় শেয়ার করি আপনার সাথে, দর্শকের সাথে। ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেওয়ার পরে আসিফ নজরুল একটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন, ওনাকে অভিনন্দন জানায়। তো আসিফ নজরুল সে স্ট্যাটাস দেওয়ার পরেই ওইখানে কিন্তু কমেন্টের ঝড় শুরু হলো। পরে এক পর্যায়ে দেখলাম যে ওই কমেন্ট করার অপশনটা উনি বন্ধ করে ফেলছেন, এত ঝড় দেখে। আমি এর আগে কিছু স্ক্রিনশট নিচ্ছিলাম, মজা শুনেন। একজন লিখছেন, দেখতে থাকেন পলায়েন না সার। তারপরে একজন লিখছেন, দায় মুক্তি এর কথা শুনে মহান খুশি, 26 লক্ষ ভারতীয় এই হিসাব কে দিবে? আপনি বড় গাদ্দার। জি সার, সার বেঁচে আছেন? একজন হচ্ছে দায় মুক্তি, মানে তারা অন্যায় করেছে সেটা দায় মুক্তি দেবে, অন্য সরকার দায় মুক্তি না দিলে শাস্তি পাবে না? তবে এটা গালিগালাজ করা সম্ভব না সেটা। এরকম কিন্তু অনেক অনেক
মানে এই যে মানুষের যে ইয়েটা বলা হয় না, ফৌজদারি অপরাধ কোনোদিন তামাকি হয় না, না হয় না। তামাকি হয় না। আমরা ছোটবেলায় শুনতাম কি জানেন সৈয়দ ভাই, বঙ্গবন্ধু একটা পরের ঘটনা আমি বলি, আমাদেরকে বলা হইতো, এভাবে বোঝানো হয়েছিল, যে বিপ্লব সফল হয় এটার বিচার হয় না, যেটা ব্যর্থ হয়, যে অভ্যুত্থান ব্যর্থ হয় সেটার বিচার হয়। ওই অভ্যুত্থান সফল হয়েছে, কাজে এই অভ্যুত্থান বিচার হবে না, এগুলো আমাদের বোঝানো হইতো। হ্যাঁ, কিন্তু 21টা বছর পরে দেখা গেল সেটা কোনটার বিচার হয়, কোনটার বিচার হয় না। এই পুলিশ হত্যা, এই আওয়ামী লীগের নেতা কর্মী, এত নেতা কর্মী হত্যা, 32 নম্বর ধ্বংস, বা সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর নামে যত কিছু আছে সমস্ত কিছু ধ্বংস, এগুলো কিভাবে তারা মনে করে কয়দিন আটকে রাখবে তারা এটা? প্রথম কথা হচ্ছে বিপ্লবটা কি? বিপ্লব খায় না পরে, বিপ্লব কিসে হয়? এই যারা এই কথাগুলো বলতেন বা এখনো বলেন যে বিপ্লব কারে শিখায়, বিপ্লব কাকে বলে? বিপ্লব তো তারা বঙ্গবন্ধুর দিন সেদিনই শেষ, যখন বিপ্লব বিপ্লব বিপ্লবকে বিপ্লব সাধারণত বিপ্লব গুলা হয় মানুষের পক্ষে, জনগণের পক্ষে। বিপ্লবীরা করে, বিপ্লবী সংগঠনের নেতৃত্বে হয় সেটা। এইটা আসিফ নজরুল যেটা, এটাকে ষড়যন্ত্রকে তো বিপ্লব বলে না। এই যে আসিফ গালি শুনতেছে, সে তো নিজেই বলছে, তোর উপদেষ্টা ছিল, যে আগে লোকজন কি আমাকে ভাবা দিত, এখন খালি গালি দেয় কেন ভাই? মানুষ কি আপনার ইয়েতে, আপনারও কি মানুষের জমি নিয়ে ঠেলাঠেলি আছে নাকি? না আপনি তাদের ভাড়া ভাতের ছাই দিচ্ছেন? ছাই দিচ্ছেনই তো। কারণ একটি উন্নয়নশীল সরকারকে, এই যে ভিডিও দেখেছি, একটি দেশকে নিয়ে যাওয়া হচ্ছিল সিঙ্গাপুরের দিকে, হঠাৎ রাস্তায় থামিয়ে নিয়ে যাওয়া হলো পাকিস্তানে। আপনারা যে পাকিস্তান নিয়ে গেলেন, যে দেশটি, দেশের বুদ্ধিজীবীরা বলছিল আমাদেরকে সিঙ্গাপুর বানাইতে হবে, দয়া করে বাংলাদেশ বানাইয়ে দেয়। সেই যারা বাংলাদেশ হতে চাইলো তাদেরকে নিয়ে গেলেন পাকিস্তানে। এই যে অপরাধটা করলেন ভাই, আপনাকে কি চুমা দিবে? আপনি কি চুম্মা শফিকের আশেপাশের মানুষ? আগেই অভ্যাস আছে আপনার, আপনাকে চুমা দিবে নাকি? এখন তো চুম্মা শফিক পিছন থেকে চুম্মা দেয়, আগে সামনে থেকে দিত, এখন পিছন থেকে দেয়, ঝাপটাইয়া ধরে। আসিফ নজরুল স্যার আপনাকে গালি দিয়ে, যে আপনাকে গালি দিয়ে, আপনার কি একটু লজ্জা করে না? প্রথমত এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, জুলাই সন্ত্রাসটা যে করলেন, আপনার দেশটাকে বাদ দেন, আওয়ামী লীগ বাদ দেন, বঙ্গবন্ধু বাদ দেন, খুব খারাপ। আমাদের সেই বাদল ভাইকে মিস করি, হ্যাঁ, শেখ মুজিব খুব খারাপ, খুব খারাপ, কিন্তু রাসেলকে মারলেন কেন? বললাম বঙ্গবন্ধু খারাপ, আওয়ামী লীগ খুব খারাপ, ধরলেন। আরে ভাই, দেশটার 12টা বাজাইলেন কেন? পুলিশ মারলেন কেন? পুলিশ ভাইটা কি বিপ্লব হয়? মেট্রোরা জ্বালাইলেন কেন? এগুলো আপনারা বেশি থানায় পুরাই দিলেন, থানা পুরাই দিল না, শুধু ওই যে যাত্রাবাড়িতে একটা মহিলা না, যাত্রাবাড়ি না, সাতক্ষীরায় যে পুলিশ মারা হলো, সেখানে যে পাবনায় যে মহিলা পুলিশ, তার সে তো অন্তঃসত্ত্বা ছিল, 2টা খুনের আসামি, শিশু হত্যা, এটা তো যুদ্ধ অপরাধ, শিশু হত্যা। কোনদিন এগুলা কেউ রক্ষা করতে পারবে না। এইগুলা কি পাপ না? স্যার আপনি কমেন্ট বক্স বন্ধ করলেন কেন? আপনি না খুব জনপ্রিয় মানুষ, আপনি না খুব ভালো জনপ্রিয়, আপনার আগে আপনার লেখা মানুষ গিলতো, এখন বমি করে আপনার কথায় মানুষ, বমি। আপনার পাইলে ল্যাংটা করে, মিজানুর রহমান চৌধুরীকে মনে আছে শহীদ মিনারে ল্যাংটা করা হয়েছিল, সেই মিজান চৌধুরীর ইতিহাস যদি আমরা জানি, মিজান চৌধুরীর নৌকার যোগ্যতা এগুলো না, তার যে রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে ৬৬ আন্দোলনে যে মিজান চৌধুরী ছাড়া ওইসব আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানোর কেউ ছিল না প্রথম দিকে, যদিও পরে আমিনা বেগম দাঁড়িয়েছিলেন, বঙ্গবন্ধু, বঙ্গকন্যা, বঙ্গমাতা, তার অহংকার সবকিছু বিক্রি করে আমিনা বেগম নিয়ে এসেছিলেন। সেই মিজান চৌধুরী যখন জাতীয়বাদী হয়ে যায়, এরশাদ হয়ে যায়, অর্থাৎ জনগণের বিপক্ষে দাঁড়ায়, আপনাকে ল্যাংটা করে নাই? আশরাফ আব্দুর রবকে একবার চেষ্টা করা হয় নাই? কারে করা হয় নাই? জনগণ এমন এক জিনিস, আপনি স্যার, আপনাকে জনগণ ল্যাংটা করে ছাড়বে না নিশ্চয়তা আপনি পাইলেন কই? এই তো ল্যাংটা শুরু হইল আপনার। ল্যাংটা সুলেমানের কথায় আপনারা ওই যে পিনাকি ল্যাংটা সুলেমান, সবাই উপাধি ল্যাংটা সুলেমান বেজন্মা, আমি বলেছি একটা ভিডিওতে, আপনি দেখেছেন সেইটা, যে ওর বাপ
হচ্ছে পাকিস্তানের মালিক আব্দুল্লাহ, এবং তার জন্ম নাকি যদি তার বাপ হয় এই কি ভট্টাচার্য যে বলা হয়, তার যদি তার বাপ হচ্ছে তার পিনাকেই জন্ম 12 মাসে, আর মালিক আব্দুল্লাহ যদি হয় তার জন্ম 10 মাসে। একটু শিশু তো 10 মাস 10 দিনের বেশি মায়ের পেট থাকতে পারে না ভাই। তাহলে প্রকৃতি বদলাই দিবেন জামাতের মতো। এই ল্যাংটা সুলেমান আপনাকে ল্যাংটা করবে না, ওই সুলেমানটা কেউ পাইবে না, কিন্তু আপনার পাইবে, যাইবেন কই? আসিফ স্যার ভাগেন আপনি একজন কমেন্ট করছেন এইভাবে, স্যার আপনার এতগুলো কমেন্ট পড়ছি আর চিন্তা করছি কি হুমায়ুন আহমেদ যদি বেঁচে থাকতো এই কমেন্ট গুলো নিয়ে একটা ফিল্ম বানিয়ে ফেলতো। বানাইতো তো। হুমায়ুন আহমেদের একবার নাটক করছিল না, তুই রাজাকার শুরু করছিল না, হুমায়ুন আহমেদ সার দিয়া সেই শব্দ দিয়ে সে নাটক বানাইতো, সার বুঝছেন? হুমায়ুন আহমেদ জামাই টামাই বুঝতো না। আর হুমায়ুন আহমেদ তাহলে তোর মতো, মানে আমি জানি না ওই সময় জীবিত ছিলেন কিনা যখন তারা বিয়া করিস, একবার কিন্তু ওই কি একটা মন্তব্য করছে তারপরে শাওনের স্ট্যাটাস ছিল, আসলেই তো আপনার শ্বশুর তো যুদ্ধে মারা যায় না, ঠাডা পরে মারা গেছে। না দাদা শ্বশুর এই যে পাকিস্তানিদের ছিল, এটা কোনো মুক্তিযুদ্ধ বা এগুলো হয় হত্যাকাণ্ড হয় না, এসব ছিল না, উনি তো টাটা পয়রা মারা গেছে আপনার দাদা শ্বশুর, বুঝছেন? তাই আজকে হুমায়ুন আহমেদ জীবিত থাকলে তোর মতো শয়তানরে কুলাঙ্গার রেখেও বানাইতো না। আর এই হুমায়ুন আহমেদ জামাই বানাইতেন না, মেয়ে বিয়ে করে ফেলতে পারতো, কারণ বয়স হইতেই পারতো। কারণ অনেক সময় হুমায়ুন আহমেদ কি আর তোর শাশুড়ির, আমি এখন বোঝা যাইতেছে, এখন বুঝতেছি হুমায়ুন আহমেদ কি কষ্টে আর একটা বিয়ে করেছিলেন। ওরা সব রাজাকার হয়ে গিয়েছিল মনে হয়। হুমায়ুন আহমেদের এই যে শাওনের যে ভূমিকা এবার আমরা দেখলাম, অনেকেই তো ওকে নিয়ে অনেক ট্রল করেছে জীবনে। জনগণের কাছে এবার যে কয়েকজন মানুষের যে আপনার এই যে আপনার মাঝে মাঝে কিছু স্ট্যাটাস দেয় আর কিছু না, যাই হোক দে তো ভাই, সেটা তো শাওন যে একটা যুদ্ধ তৈরি করছে এটা কিন্তু কিন্তু, এবং তাকে তো দইরাও নিয়ে দিছিল না, ডিবিতে নিয়ে যায় নাই। জামাই যখন উপদেষ্টা, আইন উপদেষ্টা, তখন ধরে নিয়ে গেল, নিয়ে গেছে। সুতরাং এইগুলা আশিফ স্যার কি আমার বড় ভালো, এইটা এই যে গালিগালাজটা, এইটা ফাঁসির চেয়ে আরো বেশি জঘন্য। এই যে গালিগালাজ, মানুষের যে অভিশাপ, এই মানুষটার অভিশাপ করি তার, আর এই জুলাই সন্ত্রাসীদের ইন্ডেমনিটি দিয়ে এই শিলং সালাউদ্দিন, আপনিও যে কথাগুলো বললেন, আপনার সরকারও ওই আবার একই ইয়েতে দূষিত হইল, এবং এইটার জন্য আপনাদেরকে পস্তাইতে হবে। এইবার তো কোন রকমে বৈতরণী পার হয়েছে ইলেকশনে আওয়ামী লীগের দয়ায়। একজন লিখেছে তার নাম আব্দুল্লাহ আল মামুন মিল্টন, যাক অবশেষে দায় স্বীকার করে নিলেন। মনে রাখবেন এটা একটা সাক্ষী দিয়ে গেলেন, এই সিগনেচারের মাধ্যমে আপনাদের শাস্তি কনফার্ম করে দিলেন। শ্রীলঙ্কা হয়েছে, হ্যাঁ করলে তো, কারণ মানুষ তো বুঝতে চাই সন্ত্রাসীরা দেশটাকে কোন জায়গায় নিয়ে গেছে ভাই। আজকে আমেরিকার কংগ্রেসে গণহত্যার জন্য মুক্তিযুদ্ধের প্রস্তাব উঠতেছে, জামাতকে নিষিদ্ধ প্রস্তাব উঠতেছে। আমরা সেই জামাতকে আমরা কি করছি, বিরোধী দলের নেতা বানাইছি। সেই যুদ্ধপারীদের আজকে আমার পার্লামেন্টে বৈশা আমার জাতীয় সঙ্গীতকে অপমাননা করে, বলে মাইকের সমস্যা। মাইকের সমস্যা হবে কেন? সবাই শুনতে পায়, এরা শুনতে পায় না। এই জুলাই সন্ত্রাসীদেরকে আজকে আইনা সংসদে বসাইছে, কথা বলে। আপনি দেখেন না, পাটুয়ারির পেট্রোল পায় নাই, পেট্রোল পায় নাই তো, কেন কই পেট্রোল? আচ্ছা, অকটেন পেট্রোল আমাদের দেশে পাওয়া যায় ভাই, বঙ্গবন্ধু কথা বলেছিলেন। আমদানি করা হয় না, এটা বাই প্রোডাক্ট, তাই এখন অকটেন পেট্রোল গেল কই? আপনি বুঝতে পারতেছেন, আমাদের গাড়িগুলো অকটেনেই চলে, আমাদের কেন পাওয়া যাইতেছে না? ভারত থেকে ডিজেল আসতেছে, অকটেন
পেট্রোল আমাদের নিজস্ব, তারপরে কেন পাওয়া যায় না? কারণ সব তেল ডালা হচ্ছে তারেক আর জাইমার পায়ে, বুঝছেন? সব তেল ডালা হচ্ছে ওদের পায়ে, যার কারণে আপনি আর পাইবেন না। মানে এত তেল ডালা হচ্ছে আপনার, মানে আমার মনে হয় না এরা ঠিক মতো হাঁটতে পারবে কিনা ভবিষ্যতে, এত পিচ্ছিল হবে এদের পা। ইয়াতে আসলে পেট্রোল পাম্প গুলার ছবি দেখলে ভয়াবহ একটা, উপরে ড্রোন দিয়ে অনেকে ছবি তুলছে, যে এই ধরনের ক্রাইসিস, এই ধরনের ছবি বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, একজন একজন ইয়া করতেছে, ভয়াবহ একটা অবস্থা। কিন্তু এইটা কেন? আমি তো, আপনি যে দেশে আছেন, আমি সব দেশে দামটা বাড়তেছে না, বাড়তেছে না, সব জায়গায় আছে। বরং বরং বাংলাদেশে এর চেয়ে অনেক ভালো আছে, কারণ আমি তো পাইতেছি ইন্ডিয়া থেকে ডিজেলটা। তারপরে কেন হইতেছে? কারণ মানুষের সামান্যতমই বিশ্বাস সরকারের উপরে নেই, কার উপরে নেই। বঙ্গবন্ধু কন্যা থাকলে এই জিনিসটা হইতো না, এই ক্রাইসিসটা হইতো না, ম্যানেজমেন্ট হইতো। কেন হবে না? বিদ্যুৎ মন্ত্রী বলতেছে আছে, সমস্যা নাই, আবার পেট্রোল পাম্পের মালিকরা বলতেছে নাই, বন্ধ করে দিব। এখন যে বলে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, এখন যদি বলে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, এই যে আপনার ট্রাম্পে বলেছিল 48 ঘন্টার মধ্যে যদি না মানে, যদি মুক্ত করে না দাঁড়িয়েছে, ইরানের ইয়েতে আক্রমণ করবে, মূল ইয়েতে খনিজ জায়গায় ইয়েতে করবে। সাধারণত ডিজেলের দাম কই গেল? খুব বাইরে গেল, বাইরে গেল না, খুব বেশি বাইরে গেল। যখন সে বললো যে না, 5 দিনের জন্য স্থগিত, ইরানের সাথে আমাদের কথাবার্তা চলতেছে, মিথ্যা বলুক আর যাই বলুক, তখনই আবার নেমে আসলো 100 কত থেকে 83-তে নেমে আসছিল ব্যারেল। আবার যখন ইরান বলল না, কোনো আলোচনা হচ্ছে না, সাথে সাথে আবার বাইরে গেল। এই যে প্যানিক ক্রিয়েশন করে, এটা তো সরকার করতে, মানুষের কেন আস্থা নেই? কেন আস্থা থাকবে না? এটা মানুষ কেন আজকে ইয়ে খাচ্ছে, লুটুপুটি খাচ্ছে পেট্রোলের জন্য? কারণ সে মানুষের বিশ্বাস নাই, বিশ্বাস নাই। মানুষ মনে করতেছে, একদিকে ওনার পেট্রোল পাম্পের মালিকরা বলতেছে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, তাইলে আমি পেট্রোলটা পাইবো কই? এই যে এইটা হলে ব্যবসায়িক কারসাজি, এবং এইটার সাথে সরকারের প্রত্যেকটা মানুষ জড়িত, সরকারের লোকজন। রাডার লাগাইয়া মির্জা ফখরুল রাডার লাগাইয়া তার বাসর রাত দেখতে পারবেন, রাডার লাগাইয়া তার ঘরের সবকিছু দেখতে পারবেন, রাডার লাগাই তো চুরি বন্ধ করতে পারবেন, চুর ধরতে পারবেন, কারণ আপনি নিজেই তো চুর। আপনি বলে দিচ্ছেন ওরে আমি রাডার লাগাইছি, অর্থাৎ আরো সাবধান হোক। চুরে বলতে কেউ বলে নাকি রাডার লাগাইছি? বলে নাকি আমি ধরবো? যখনই বলবে ধরে, তখন বলে আজ তো আমার সতর্ক করতেছে, চুরে বল চুরি কর, গৃহস্থ কর সজাগ থাকে, ধর ধর। এইটাই তো না যে আপনি বলবেন কেন? আপনি রাডার লাগিয়ে বলে নাকি যে রাডার তো গোপন জিনিস ভাই, এটা বলবে কেন? তাহলে রাডারটা তো সে গোপন করবে, অথবা সে যাই নাই শুনে এগুলো করবে। এই যে এবার আরেকটা বলতে, আরেকটা কি রে ভাই, সড়ক মন্ত্রী এটা কি বলে, ভাড়াটিয়া মানুষ নাকি ভাড়া, যাত্রী নাকি ড্রাইভার ভাড়া নিতে চায় না, কম নিচ্ছে না, ড্রাইভারকে মানুষ দিতেছে, নিবেন না কেন? আমি নিব না, কেন নিবেন না? কি আরেকটা আমাদের ড্রাইভার ধরে নিবে না কেন? নিতে হবে, নিতে হবে না, নিব না বলে নিতে হবে, আমি দিব ভাড়া বেশি। এই যে আরেকটা বললো কি, চাঁদার সংজ্ঞা বদলাই দিল। এই যে ভাড়া, দুইটা সংজ্ঞা সে বদলাই দিল। সে কি ভাড়া বাড়ানোর বিষয়টা বললো, এটা যাত্রীরা বাড়াইতেছে, ড্রাইভার নিতে চায় না। একটা বললো কি চাঁদা, এই যে সমঝোতা, এটা কে শিখাইতেছে ভাই? আপনার সরকার শিখাইতেছে না? আপনার সরকার শিখাইতেছে, আপনার প্রধানমন্ত্রী একটা একটা গিমিক দেখাইতেছে। যমুনায় যান, তো যমুনায় গিয়ে ইউনুসের দেখা করলো, ইউনুস কোন জায়গায় দেখা করলো গিয়া? যমুনায় যাবেন। আবার দেখলাম কি একটা ছবি দেখছেন নাকি, জাইমার ছবি ছাড়ছে লোকজন ফেসবুকে, সে চেলসি ড্রেস পইরা খেলতেছে। না, ওই মন্ত্রী, সেই প্রতিমন্ত্রী উল্টো করতে কথাটা। এই লোকটা আমার কিছুটা 7 বছর মনে হয়েছিল আমিনুলকে, ফালতু কথা বইলে উল্টো করো। ওই লোকটা এই 5 আগস্টের পরে ওই বেল্টে তার যে দুই লোক, ওই বেল্টের সমস্ত চাঁদাবাজি নেতৃত্বে তার ছিল। তা তো এই দলটা তো চাঁদাবাজের দল, দলের জন্মটা তো চাঁদাবাজির জন্য হয়েছে। দলটা আপনাকে আচ্ছা বলি বাড়ি ভাই, আমরা সরকারি আজকে না সুরজ ভাই, আজকে আশিক নজরুলের
এই স্ট্যাটাস ঝড় দিকে আমার আর একটা যে মনে হইলো, একেবারে কিন্তু ওই যে আপনার বন্ধু ডাস্টবিন শফিক আর এইটা একই ক্যাটাগরিতে চলে গেছে মানুষের কাছে কিন্তু। না না, এদের অবস্থা আমি কব, এদের অবস্থা তো খুব বাজে অবস্থা। তো এর শুধু না, এই যে দেখবেন সবগুলা ঢাকা, এই যে জুলাইতে আসে ওনারা বলে না, ইয়েতে রাজুতে আসো বলে না। আগের অবস্থা ছাত্রলীগ অফের দিনও তো মিছিল করতে পারতো রাজুতে। আজকে তারা, আপনি কখন বিচার দিবেন? আপনি বিচার প্রার্থী হবেন তখনই যখন আপনি দুর্বল হয়ে যাবেন। সবলরা কোনোদিন বিচার প্রার্থী হয় না। এতদিন যেন ওরা কি বিচার প্রার্থী হইতো, আমরা বিচার প্রার্থী হই নাই অনেকে জায়গায়, কিন্তু এখন তারা বিচার প্রার্থী হচ্ছে। শাহবাগ নাকি কান্নাকাটি করতেছে, আবার এই আপনার প্রক্টরের কাছে গিয়ে কান্নাকাটি করতেছে। ওই যে কি, ওই যে কি দাঁড়িয়েলা একটা দাঁতুচা, এটা কি আবার কি একটা মুক্তিযুদ্ধ কি সম্পাদক সে না, সেই প্রক্টরের কাছে কান্নাকাটি করতেছে। দুর্বল নারী এত দুর্বল হয়ে গেছে। শুধু এই জায়গাটা আমরা সবল হইতে পারতেছি না, কর্মীরা সবল, আমরা কেন পারতেছি? এখন তো ধাক্কা দেওয়ার সময়। নরবরে ঘর হয়ে গেছে, কিন্তু ওদের ঘর কিন্তু নরবরে। বিএনপি এই যে ওই যে করতেছে, এই দুর্গ্রহণ করবে জুলাই সন্ত্রাসী, কারণ সে নিজেকে রক্ষা করা, সব হচ্ছে নিজেকে রক্ষা করা। আর তাদের কোনো কাজ নাই। ও বঙ্গবন্ধুর নামে জননেত্রী শেখ হাসিনা নামে, বঙ্গমাতার নামে যে বিশ্ব মেডিকেল ইয়েগুলা, ওই এটা তারা গ্রহণ করবে। এটাও দেখলাম, আজকে দেখলাম জুলাই সন্ত্রাসীদের ইন্ডেমনিটি, এইগুলা বেছে বেছে সবগুলো কিন্তু গ্রহণ করবে না। এগুলার মানেটা হচ্ছে বঙ্গবন্ধু পরিবার আতঙ্ক, যেটা শেখ হাসিনা আতঙ্ক, যেখানেই নাম দেখতেছে সেইখানে ওরা ভয় পাইতেছে। এই ভয়টাই এদেরকে খাবে, এই ভয়টাই এদেরকে খাবে, বুঝছেন? বঙ্গবন্ধুকে ভয় তো পাইতেই হবে। বঙ্গবন্ধু যে শক্তি, আজকে 24শে মার্চ, আজকে 24শে মার্চ, তখন এই বঙ্গবন্ধুর সাথে আলোচনা ভেঙে গিয়েছে এই হিয়াবট্টুর। 24শে মার্চ বঙ্গবন্ধু চিন্তিত, সবাই চিন্তিত কি হতে যাচ্ছে, আলোচনা ভেঙে গিয়েছিল। কিন্তু আজকের দিনও উপদেষ্টাদের সাথে বৈঠক চলতেছিল। বঙ্গবন্ধুর পক্ষে তাজউদ্দিন আহমেদ সহ করতেছিলেন, ওই এহিয়ার পক্ষে লোকজন ইয়ে ছিল, ওই সেনাপ্রধান কে ছিল যে হামিদ না কে ছিল সেনাপ্রধান, তার নেতৃত্বে সেনাপ্রধান ছিল, আলোচনা চলতেছিল। একটা কথা বলে রাখি আপনাকে, মুস্তাক যে কত বড় গাদ্দার। মুস্তাক 24 তারিখে বঙ্গবন্ধু ভবনে গেছে, 25 তারিখে যায়। 25 তারিখ রাতে সবাই বঙ্গবন্ধুর কাছে বিদায় নিতে গেছেন, মুস্তাক যায় নাই। 24শে চলে আসছে। সে কি করে জানেন তো? 25শে হবে। কত বড় গাদ্দার ছিল মুস্তাক। এই গাদ্দারদের নিয়ে আমরা চলতেছি, এখনো আমরা কিন্তু আছি, আমাদের মধ্যে গাদ্দাররা কিন্তু এখানে আমাদের মধ্যে আছে। গাদ্দারদের কারণে আজকে 24শে অগাস্ট হইলো, জুলাই সন্ত্রাস হইলো। এই গাদ্দারদের কারণে, মুস্তাকের কারণে বঙ্গবন্ধুকে কি প্রয়োজন ছিল জিয়াউর রহমানের প্রমোশন দিয়া ডেপুটি করছিলেন? বঙ্গবন্ধু মহানুভতা ছিলেন, সবকে এই যে এদেরকে কিছু মানুষকে মাফ করে দিয়েছিলেন। যেটা শফিউল্লাহ বলেছিলেন যে যদি আমাকে না করে জিয়াকে করতেন তাহলে হয়তো বঙ্গবন্ধুকে এইভাবে হত্যা করতো না তারা। আরে সোনার চাঁদ পিতলা গুগু, উনি আরেক সোনার চাঁদ পিতলা গুগু। আমরা দুই সেনাপ্রধান পাইলাম নপুংসক। এই শফিউল্লাহ নপুংসকিতেও পাইলাম দুই সেনাপ্রধান, দুইবারই হইল। একবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় সেনাপ্রধান পাইলাম নপুংসক শফিউল্লাহ, আরেকবার পাইলাম 24শে আইজা দুলাভাই ওয়াকারুজ্জামান পাইলাম আমরা। দুইটাই নপুংসক, বুঝছেন? নতুবা জিয়াউর রহমান করলে হত্যাকাণ্ড হইতো না। ওরা তো পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে আসছে রে ভাই। 74 এদেরকে আইনের সেনাবাহিনীতে ঢুকা দিতে বলে হয়েছিল। 74 জন এদের ফিরে আনা হলো। ওদেরকে এতদিন পাকিস্তানকে বসায় খাওয়াইছে, ট্রেনিংটা ছাড়ে নাই, ষড়যন্ত্র করে নাই। ভুট্টো আসছিল, ষড়যন্ত্র করে নাই। সুতরাং এই ষড়যন্ত্র তো করছিল এই জিয়াউর রহমানের ভূমিকা মুক্তিযুদ্ধের সময়। তাকে এখন তার খালেদের মতো মুস্তাকের মতো তাকে অনেক তার কেড়ে নেওয়া হয় নাই ওই সময়।
যদিও জেট বাহিনী প্রদান করা হয়েছিল, তার ভূমিকা কি বিতর্কিত ছিল না? প্রথমেই তো বিতর্কিত তার ভূমিকা, যখন সে 27 তারিখে প্রথম যে ঘোষণা দেয়, আইসেই তো তার নাম দিয়ে বলে দিয়েছিল তার পক্ষে। এখনো বিএনপি ব্যবহার করতেছে প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশ। হ্যাঁ, প্রথম রাষ্ট্রপতি, এবং সে প্রথম ঘোষণাকারী বলতেছে, আজকে কার একটা নিতাইরাই বলতেছে নেতৃত্ব শূন্য অবস্থায় জিয়াউর রহমানের ঘোষণা। আরেক ন্যারেটিভ তৈরি করতেছেন। ইতিহাস কিন্তু ওই যে আসিফ সাহেব যেভাবে গালিগালাজ করছে, তোমার এই কথাগুলো নিতাইরা তোমাকে গালিগালাজ করতেছে, তোমার গালি বিআইরা লাথি দিয়ে মন্ত্রী হয়েছেন কয়েশ্বর রায়কে, বিআই না নিতাই রায় চৌধুরী পুরী দিয়া। জি, এখন বৃহস্পতিবার আবার কথা হবে ইনশাল্লাহ, আগামী বৃহস্পতি দেখা হবে, দেখি আবার কোন সারকে নিয়ে কিছু হয় কিনা, বুঝছেন? সারকে নিয়ে কথা বলতে বলে আরাম লাগে। আপনারও সাথে আপনারা তারা মোহাম্মদ নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল বানাইছিলেন, আপনারা দীর্ঘদিন তারা পাইছেন পাশে, আমিও কিছু কিঞ্চিত পাইছিলাম। আহা কি চরিত্র রে! তারেক রহমান যেটা শুরু করলো সেটাকে আমি বলি ইংরেজিতে পলিটিক্স অফ ভেন্ডেটা, মানে প্রতিশোধমূলক এবং একটা রাজনীতি শুরু করলো সে প্রতিশোধ পরায়ণ হয়ে। কারণ হাওয়া ভবনে ওই সময় কথিত আছে সে সিনিয়র আর্মি অফিসারদেরকে বসে রাখতো, সে বেয়াদবি করতো, এবং সে মানে কোনো মতেই সিনিয়র অফিসারদেরকে যদিও সে একজন সিনিয়র আর্মি অফিসারের বা চিফ আর্মির চিফের সে একজন সন্তান, সেই হিসাবে সে খালেদা জিয়ার সঙ্গে প্যারালাল গভর্নমেন্ট চালাতো। আচ্ছা, জেনারেল মাসুদ খালি একা না, এর সাথে জেনারেল বাড়ি আছে, তারপরে জেনারেল আরেকজন আছে কি নাম আমার এই মুহূর্তে মনে আসতেছে না, যে অ্যাডভাইজার মঈন, তাকে মানে পিটাইনি, মঈন আর্মি চিফ ছিল, কিন্তু মঈনের কনসেন্টে তাকে উঠিয়ে নেওয়া হয়েছিল। হ্যাঁ, মঈন তাকে বলে ঠিক আছে নিয়ে যাও, কিন্তু ওকে মারবে বা ওকে পিটাবে বা ওকে মেরুদণ্ড ভেঙে দিবে, এটা তো মঈনের কোন পার্ট আছে বলে আমার মনে হয় না। আমার ব্যক্তিগত ধারণা, মঈনের বই টই পড়ে যেটা বুঝেছি আমি ওর লেখা পড়ে। আর মঈন, টু বি অনেস্ট, ঢাকা ইউনিভার্সিটি আমার ফ্রেন্ডের মতন ছিল সে, বিফোর জয়নিং দ্য আর্মি। তো মঈন ওটার মধ্যে একটা ইনভলভ ছিল। আর জেনারেল বাড়ি, জেনারেল মাসুদ, তারপরে যে অস্ট্রেলিয়াতে চৌধুরী ফজলুল বাড়ি ওনার নাম, সে জেনারেল বাড়ি যে চৌধুরী ফজলুল বাড়ি, আমার সাথে মিল আছে, কিন্তু সেও ছিল। এবং আরেকজন ছিল, ওর নামটা এই মুহূর্তে মনে আসতেছে না। 3 জেনারেল ছিল এবং কিছু মেজর র্যাঙ্কের ছিল। তারা এখন ওই পলিটিক্স, কিন্তু তাকে যে অ্যারেস্টের কারণ দেখিয়েছে, দুর্নীতি। তারা তো ওই কারণে তো অ্যারেস্ট করতে পারে না, সেজন্য তাকে দুর্নীতিমূলক কাজে, সে তার ব্যবসা, সে তো আমেরিকাতে ছিল। আর আমি বলবো মাসুদ কেন ঢাকাতে থাকলো এখন, তার তো সে মনে করছে সে মামা হয়, মানে সম্পর্কে মামা, আপন মামার শালা হয়, সেই হিসাবে মনে করছে যে তাকে ইম্পিউনিটি দেওয়া হবে বা তাকে দায়মুক্তি দেওয়া হবে, যে তাকে কিছু করবে না। কিন্তু এটা ভুলে গেল কেমন করে যে তারাই তার প্রতিশোধটা নেবেই, যতদিনেই হোক এই প্রতিশোধটা নেবেই সে, সেই সুযোগটা সে ছাড়বে কেন? এই পলিটিক্যাল ভেন্ডেটা কেন ছাড়বে? কি বলেন এই অ্যারেস্টের সম্পর্কে? আমার মনে হচ্ছে যে এই যে যেটা সেলিম ভাই বললেন, আমরাও শুনছি সেই গল্পগুলো আর কি, হাওয়া বনে নিয়ে। এই যে আজকে তারেক সাহেবের এখন বয়স 60 বছর, আজকে 20 বছর আগে বা ওনার হয়তো 35, 36, 37 বছর বয়স ছিল, এই বয়সের একটা মানুষ যখন কি জেনারেলদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসায় রাখতেন, শোনা যায়, এটা মানে গল্প, এটা সত্য কিনা জানি না, এবং তাদের সাথে মানে অনেক সময় দুর্ব্যবহার করতেন, এবং তারা সেই হিসাবে ব্যক্তিগত হয়তো প্রতিশোধ হিসাবে নিয়েছেন, অথবা উনি একজন প্রেসিডেন্টের সন্তান, একজন আর্মি চিফের সন্তান, নিশ্চয়ই তারা ওইভাবে মানে আপনার আচরণটা নিশ্চয়ই এমন একটা পর্যায়ে গেছে, সেই আচরণটা হয়তো তারা করতে বাধ্য হয়েছিল। কারণ রাজনৈতিক ব্যাপারে কেউ অ্যারেস্ট হইতে পারে, কেউ আপনার বন্দী হইতে পারে, কারো জেল হইতে পারে, কিন্তু শারীরিক এইভাবে নির্যাতন একটা মানুষ আসলে আনএক্সপেক্টেড। তো যাই হোক, এখন এই যে প্রচার আসছে যেটা তারেক রহমানকে ফেলে ঝুলানো হয়েছিল
ওইভাবে ফেলে দেওয়া হয়েছে, ওই জন্য তাকে মেরুদণ্ড ভেঙে যেতে। তো বেগম খালেদা যেদিন যেদিন তারেক রহমানকে হাসপাতালে আনা হয়, ওদিন তো বেগম জিয়ার একটা মানে আপনার ভিডিও আমরা সারা সারা দেশের মানুষও দেখছে। উনি কিন্তু বারবার কোনদিন আমার ছেলে কোনদিন রাজনীতি করবে না, আমার ছেলেকে যাইতে দাও, আমার ছেলে কিছু করবে না। উনি কিন্তু বারবার সেই একই কথা বলছেন, ও কোনোদিন আর রাজনীতি করবে না, সে কিছু এসব ব্যাপারে কোনোদিন আর মাথা ঘামাবে না, তারে তারে তোমরা ক্ষমা করে দাও। তারপরে তো আমরা দেখছি যে উনি একটা মুসলেখা দিয়ে যে জীবনে রাজনীতি করবেন না, তারপরে শুনি বাংলাদেশ থেকে চলে গেলেন, ওনাকে চিকিৎসার জন্য মানে ওনাকে পাঠিয়ে দেওয়া হলো। এবং মানে এর আগেও ইয়াকেও নাম কিনা কোকো তো প্যারোলে মুক্তি হইয়া বিদেশে চিকিৎসার জন্য গিয়েছিল। তারপরে আপনি ওই এর আগে একটা কথা বলছিলেন ইকবাল করিম ভুইয়ার কথা, যে উনি যখন সেনাবাহিনী প্রধান ছিলেন, আমরা শুনতে পাই আর কি উনি নাকি অতি উৎসাহিত হইয়া বেগম জিয়াকে 6 নম্বর ইয়া থেকে মইনুল হোসেন রোড থেকে নাকি ওনাকে উচ্ছেদ করা হলো। আসলে দেখেন এখানে কিন্তু ক্যান্টনমেন্ট বোর্ডে যে আইন আছে, আইন অনুযায়ী এভাবে মানে আপনার কাউকে এইভাবে বাড়ি দেওয়া যায় না। আর 6 একরের বাড়ি। সবচেয়ে পরিতাপের বিষয় হইল জেনারেল জিয়া যখন কি প্রেসিডেন্ট হন, উনি কোনদিন বঙ্গভবনে ছিলেন না। উনি সবসময় 6 নম্বর মইনুল হোসেন রোডে নিরাপদ মনে করতেন। বেগম জিয়া যখনই প্রধানমন্ত্রী হয়েছেন, উনি কোনদিন কিন্তু ক্যান্টনমেন্টের বাইরে ছিলেন না, উনি সবসময় ক্যান্টনমেন্টের অভ্যন্তরে ওই বাড়িতেই ছিলেন। এখন মানে আমি দেখছি কিছুদিন আগে আপনার আপনার নাম কিনা তারেক জিয়া সাহেব বলছিলেন যে ওই বাড়িতে তারা ছোট থেকে বড় হইলো, তাদের এটা স্মৃতি থাকতেই পারে, স্বাভাবিক, কিন্তু অন্যের বাড়িতে তো স্মৃতি রক্ষা করে লাভ নেই। তারপরে ওনাদেরকে আবার ইয়াতে গুলশানে একটা বাড়ি দিয়েছিলেন এরশাদ সাহেব, যেটাতে আপনার ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির আর কি ম্যানেজিং ডিরেক্টরের কাছে ভাড়া দেওয়া হয়েছিল, সেটা নাকি 1.5 বিঘার উপরে। তাহলে এখন তারেক থাকেন কিন্তু ওই বাড়িতে। এখন এখন মানে তারেক জিয়া সাহেব সেটাকে ঠিকঠাক করে মানে আপনার ফার্নিশ করে সেখানে এখন তারেক জিয়া সাহেব উঠছেন। বেগম জিয়া থাকতেন ওই আপনার মেজর, ওনার নাম কিনা এখানে মেজর কামরুল ছিলেন এতদিন। যাই হোক, এখন এই আর কি বিষয়। এখন ইকবাল করিম সেই মেজর কামরুলের সেই বাড়িতে ফিরোজা, সেই বাড়িটা সাজানো পর্যন্ত তাদের একটা ভূমিকা ছিল, এরপর আর তাদের কোনো ভূমিকা দেখি নাই। আপনি এই বাড়ির ঠিকানায় আপনার ডান্ডি ডাইং এর মানে ইয়া ছিল, ব্যবসা ছিল। এই ঠিকানায় আপনার বিএনপি নামক দলটা প্রতিষ্ঠাতা করা হয়, অথচ এটা ক্যান্টনমেন্টে পলিটিক্স হওয়ার কথা না। কিন্তু আপনি দেখবেন প্রথম দিকে এই যে এতিমখানার অ্যাড্রেসও কিন্তু মনিরুলের বাড়িটা কিন্তু সেখানে এখন এতিমখানার নিয়ে কথা হয়। যখন কি বলবেন ইয়ার কি আপনার বিএনপির যারা মানে বড় বড় অ্যাডভোকেট, ওই খোকন, জয়নাল আবদিন, তারপরে এর আগে মাহবুব হোসেন সাহেব মারা গেছেন, ওনারা বলতেন যে এই টাকা তো খরচ হয় নাই, এই টাকা তো কেউ নিয়ে যায় নাই, আর এই টাকা তো ওই মানে ওই ট্রাস্টের ওই যে এতিমখানা ট্রাস্টের বাহিরের একজন পার্সোনাল অ্যাকাউন্টে ওই টাকাটা ছিল। ওই টাকাটা টাকাটা ছিল প্রাইম মিনিস্টারের, টাকাটা আসছিল প্রাইম মিনিস্টারের অ্যাকাউন্টে, ওই যে প্রাইম মিনিস্টার অ্যাকাউন্ট থেকে এটা পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে আসছিল, তো সেই টাকা তো ট্রাস্টের অ্যাকাউন্টে থাকবে নাকি? সেটা পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করলো কেন? এটাই তো কেস ছিল। যেহেতু আর্মি এই যে জন্য প্রাইম মিনিস্টার থাকেন, সেনাবাহিনীর নানান নিরাপত্তা থাকে, এসএসএফ থেকে নানা কিছু থাকে, ওই বিষয়টা ওই সময় 91 এর খালেদা গভর্নমেন্ট, ওই সময়ের টাকা, তো ওই সময়ের টাকাটা ওই কাগজপত্র গুলা অ্যাকাউন্ট ট্রান্সফার টাকাগুলা আর্মি ইন্টেলিজেন্স তখন কিন্তু ফাইল করে রাখছিল ওই সময়। কিন্তু এটা 96 এ শেখ হাসিনা যখন পাওয়ারে আসলেন, এটা কোনো খবর পান নাই, কিন্তু এটা জানতেন না। এটা না 2007 এ 111 গভর্নমেন্ট যখন আসলো, ওই ফাইলটা নিয়ে কেস করলো তারা, ওই ফাইলটা বাইর করে। আর ওই কেসটা এত বিপজ্জনক ছিল, যেটা ওই ব্যাংক ট্রান্সফারের রেকর্ড গুলা ছিল, ব্যাংক ট্রান্সফার রেকর্ড গুলা ছিল আর কি। এজন্য বলা হয় যে হাজার হাজার কোটি টাকা পাচারে বিচার করা যায় না,
রেকর্ড থাকে না। 2-3 কোটি টাকা রেকর্ড থাকে কিন্তু এটা। সেলিম ভাই, হ্যাঁ, আপনি কি মনে করেন এরপর কি বিকেবি ইকেবি? না আমি যে এখন যেটা দেখতেছি যে রাজনীতি যেদিকে যাচ্ছে, এটা মানে তারেক যদি এগুলা মানে এইসব খুলতে আরম্ভ করে, এইসব যেগুলা 20 বছরের শেষ হয়ে গেছে এবং সে তার প্রতিশোধ নিতে চেষ্টা করে, আইকেবি মানে ইকবাল করিম ভূঁইয়াকে নিশ্চয়ই সে যদি অ্যারেস্ট করে তাহলে বোঝা যাবে সে তার পুরোনো প্রতিশোধ নিতে শুরু করেছে। এখন এই মাসুদকে যে অ্যারেস্ট করলো, মাসুদের কেসটাকে সে দিয়েছে একটা দুর্নীতি কেস, যেটা পেপারে এসছে, যেটা আমি বিডি মানব পাচার, ওনার আদম ব্যবসার লাইসেন্স ছিল, মানব পাচার। সেই দুর্নীতির কেস দিয়েছে, সোজা কথা দুর্নীতির কেস, আদম বাচার হোক, যে তার ব্যবসা যে জড়িত কেসে দিয়েছে। এখন যদি এই কেসটাকে সে ঘুরিয়ে এনে তারেকের উপরে অত্যাচারটা নিয়ে আসে, বা কথিত যেটা আছে, এটা তো প্রমাণ নাই, এটা প্রমাণ করতে হবে তো যে তারেককে সে মেরেছে বা তারেককে প্রতি সে তারেক অত্যাচারিত হয়েছে বেদের মাসুদ সহ। কাজে তাদের চোখ বাঁধা ছিল, খবরে এটাও প্রকাশ হয়েছে, তার চোখ বাঁধা ছিল, চোখ বেঁধে তাকে মারধর করা হয়েছিল। হ্যাঁ, তো এই পাকিস্তানি স্টাইলে করা হয়েছিল। তো এখন এখানে বলার অপেক্ষা রাখে না যে এরা ওই যদি এটা যেটা বলে আর কি, যে যিনি আউট অফ দ্য বোতল, যিনিকে যদি বের করে ফেলে, সে যদি ওই আসে তাহলে সবাই বলবে তারেক পরোক্ষভাবে স্বীকার করবে সে দোষী ছিল। তার জন্যই এইটা সে করতেছে, সে দোষী ছিল এটা প্রমাণ তার মুছে লেখা দিয়ে চলে গেছিল। তার মার অনুনয় বিনয়ের ইয়েতে রিকোয়েস্টে আর্মি তাকে ছেড়ে দিয়েছিল, নাহলে তাকে ছাড়ার কথাও ছিল না, ওখানে জেলেই থাকতো। যেটা মানে যারা বাড়ি মেজর জেনারেল বাড়ি, তারপরে লেফটেন্যান্ট জেনারেল যে মাসুদ চৌধুরী, তারপরে মঈন, এরা যে করেছিল, প্ল্যান করেছিল, তাকে তো খুলে আটকে রাখার কথা। ইকবাল করিম ভূঁইয়া, ইকবাল করিম ভূঁইয়া তখন অনেক জুনিয়র অফিসার ছিল, বা অফিসার ছিল কিনা ঠিক মনেও নাই। তো এখন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে তারেক যে রাজনীতি শুরু করলো, এখন খালি আওয়ামী লীগের প্রতি তার যে আক্রোশ তা না, সেটা সে প্রকাশ করতে চাচ্ছে না, কিন্তু সে আর্মিদের প্রতি যদি আরম্ভ করে তাহলে এটার জন্য একটা কাউন্টার কু হওয়ার চান্স আমি উড়ে দিতে পারবো না। কারণ এখানে আর্মি তো, এটা অ্যাকচুয়ালি আর্মি ব্যাক সরকার, এটা যে যাই বলুক, আর্মি আছে বলেই আর্মি এখনো আছে ফিল্ডে, আর্মি তো ফিরে যায়নি ব্যারাকে, আর্মি এখনো কলিং অল দ্য কার্ডস। তো এটা যদি সে রিকোয়েস্ট করে, সে এটা এই মাসুদকে অন্যভাবে ফাঁসাতে চায়, তখনই বোঝা যাবে রাজনীতি কোন দিকে ধাবিত হচ্ছে। তবে মানে আজকে হচ্ছে একটু পরে 25শে মার্চ হয়ে যাবে বাংলাদেশে, আজকে হচ্ছে গণহত্যা দিবস। কিন্তু মানে 24শে মার্চ, আমরা 71 সালে ঢাকা শহরে আমরা খুবই উৎকণ্ঠায় ছিলাম আগামীকাল কি হয়, কারণ হিয়া খান বক্তৃতা দেওয়ার কথা ছিল 23শে মার্চ, দেয়নি, সে ডেফার করছিল, সে বলছে পরে দিবে। তো 23শে মার্চে তো গতকালকে যখন আমি কথা বললাম, ওটা আমার মনে ছিল না, ওটা আমি তখন সারা পূর্ব বাংলায় বা পূর্ব পাকিস্তান তখনকার টাইমে একমাত্র 2টা জায়গা বাদে সব জায়গাতে বাংলাদেশের ওই মানচিত্র খচিত ফ্ল্যাগটা উঠেছিল, প্রত্যেকটা বাড়িতে, অনেকের বাড়িতে, আমার বাড়িতে উঠেছিল, এবং প্রত্যেকটা এলাকাতে উঠেছিল, ইউনিভার্সিটি সব জায়গাতে 23শে মার্চ বঙ্গবন্ধুর বাসাতে উঠেছিল তখন। তো এটা হলো 23শে মার্চের ঘটনা। 24শে মার্চটা ছিল আজকে, যে 24শে মার্চ আমরা কথা বলছি এখন, এই 24শে মার্চটা হচ্ছে এমন একটা পর্যায়ে যে থমথমে ভাব ছিল যে কি হবে কালকে মুক্তিযুদ্ধ দিবে, কি হবে। হ্যাঁ, তো আমি যেটা করেছি, আমি একটা ছোট্ট সিনপসিস করেছি এই গণহত্যাটা নিয়ে, এবং গণহত্যার আজকে আমি আর এই জন্য উঠে আনলাম কথাটা, মার্কিন কংগ্রেসে এই কথাটা উঠেছে, আমরা অনেকেই আমরা বিহাইন্ড দ্য সিন কাজ করে যাচ্ছি। ওই মুক্তিযোদ্ধা জাদুঘরের ডিরেক্টর ছিল মফিদুল হক সাহেব, উনিও চেষ্টা করেছেন, আমরা অনেকেই চেষ্টা করেছি, বাংলাদেশ থেকে, ভারত থেকে অ্যালবেনিয়ানরা নিয়ে নিয়েছে, বা সাইবেরিয়ানরাও নিয়ে নিয়েছে গণহত্যাটা। আমরা গণহত্যা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস উঠেছে, এটাকে আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট বলবো, এটা মুভমেন্টের দরকার, গণহত্যা হিসেবে ইন্টারন্যাশনালি রিকগনাইজড হতে হবে। এবং বিদেশিরা, কানাডিয়ান, আমেরিকানরা, এরা অনেক কাজ করতেছে এই গণহত্যা নিয়ে, অনেকের পিএইচডি থিসিসও আছে এটা নিয়ে। এই যে 71 সালে যে গণহত্যা হয়েছে, তো এই গণহত্যাতে 71 সালে আমি 5টা ভাগে ভাগ করেছি।
71 সালে গণহত্যার প্রধান দিকসমূহ ছিল অপারেশন সার্চ লাইট। 10:30টার সময় সে স্টার্ট করে এই সার্চ লাইট। এই সার্চ লাইট দিয়ে সে স্টার্ট করে, এখানে আমার স্মৃতি মানে এখনো আমার চোখের সামনে ভাসছে সে কিভাবে সে আক্রমণ করলো আর্মিরা এসে সমস্ত ইউনিভার্সিটি এলাকা থেকে আরম্ভ করে সব জায়গাতে। আমরা বোধহয় ইকবাল হল থেকে বেরিয়ে গেছিলাম 23 তারিখে, 24 তারিখে বেরিয়ে গেছিলাম ওখানকার একটা মিটিং এ, সোহেল ভাই একটা বক্তৃতা দিয়েছে, ওটা শুনে বের হয়ে চলে এসেছিলাম আমরা। এদের মেন উদ্দেশ্য ছিল রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত যে আওয়ামী লীগ সরকার হয়েছিল পাকিস্তান পরিষদে, তখন তাকে পাওয়ার দেওয়া হয়নি, কিন্তু তাদের উপেক্ষা করে বাঙালি সাহিত্য শাসন আন্দোলনকে টোটালি উপেক্ষা করে আওয়ামী লীগ দমন করার জন্য 71 সালের 25শে মার্চ তখনকার পাকিস্তানি আর্মি বা পশ্চিম পাকিস্তানি বলতেছে সামরিক বাহিনী এটা শুরু করে। এটাকে আমি 5টা ভাগে ভাগ করেছি। একটা গেল অপারেশন সার্চ লাইট, আর একটা হচ্ছে টার্গেট। তাদের টার্গেট কে ছিল? তাদের টার্গেট ছিল পাকিস্তান সেনাবাহিনীর স্থানীয় রাজাকারদের সাহায্যে এবং মিলিশিয়াদের সাহায্যের সাথে নিয়ে বাঙালি বুদ্ধিজীবী, ছাত্র, হিন্দু এবং খ্রিস্টান, বৌদ্ধ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছিল। তাদেরকে যাদেরকে পাকিস্তানি ঐক্যের জন্য হুমকি হিসাবে দেখা হতো, এদেরকে ঐক্য হিসেবে দেখা হচ্ছে। এবং 3 নম্বর পয়েন্ট আমি আপনার কাগজটা সামনে নিয়ে আসেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমার 3 নম্বর সহিংসতার মাত্রাটা কি ছিল। মৃতের সংখ্যা নিয়ে অনেক এখনো বিতর্ক হতে থাকে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি 30 লক্ষর মতন প্রাণ বিস্তৃত হয়েছে। মানে 30 লক্ষ লোক, মিনিমাম 30 লক্ষ লোক তো মারা গেছে, এবং এর ফলে ব্যাপক বাস্তুহারা হয়েছে, অনেকের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং একটি গুরুতর মানবিক সংকট তৈরি হয়েছে। এটা মানবিক সংকটের মধ্যে পড়েছিল 71 সালে। এটা যে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল এটা এখনো পাকিস্তানিরা স্বীকার করে, কিন্তু পাকিস্তানের অনেক বইতেই আছে। পাকিস্তানের শ্বেতপত্র তৈরি করেছিল, এবং সেটার পরে আমি আস্তে আস্তে 1 সেকেন্ড পরে, তারপরে ছিল একটা পরিকল্পিত ধর্ষণ। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। তারা ধর্ষণকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে হয়েছিল এবং আনুমানিক 2 লক্ষ থেকে 4 লক্ষ নারী তার সংগ্রাম হারিয়েছিল, পরিকল্পিতভাবে সহিংসতার শিকার হয়েছিল। 5ম পয়েন্ট যেটা আমি অ্যাড করেছি আমার রিসার্চ পেপারের মধ্যে এই জেনোসাইড নিয়ে হচ্ছে বর্ণবাদী আদর্শ, মানে রেসিজমটা যেটা ছিল, সেটা পাকিস্তানিরা মনে করতো বাঙালিরা হচ্ছে নিচু জাত। তারা পাকিস্তানের সৈন্যরা বেশিরভাগ আর্মি অফিসাররা, সিনিয়র আর্মি অফিসাররা যারা ছিল, টিক্কা খান থেকে আরম্ভ করে নিয়াজি, যারা ছিলেন, তারা তখন প্রায়শই বাঙালিদেরকে জাতিগতভাবে নিকৃষ্টভাবে অভিধানে তারা অভিহিত করত এবং বলতো এরা অমানুষ, এরা দেখতে সুন্দর না, এরা হিন্দু, সব এদেরকে মেরে ফেলা দরকার, কারণ আমরা মাটি চাই। তো 71 সালের এই যে 9 মাস যে যুদ্ধটা হয়েছিল, এই গণহত্যার বিরুদ্ধেই আমরা জেগে উঠেছিলাম। এবং একটা কথা বলতেছিলাম একটু আগে, ভুলে গেলাম আমি এখনই, যেটা বলতেছিলাম যে এই গণহত্যাটা এমন ভাবে পরিকল্পিত ভাবে করা হয়েছিল যেটা রাও ফরমালি, নিয়াজি, টিক্কা মিলে তারা চেয়েছিল বাঙালি সমস্ত শেষ করে দিতে, বুদ্ধিজীবী তো আছেই এবং সমস্ত ইয়াং জেনারেশন শেষ করতে। তার সাথে যোগ হয়েছিল গোলাম আজমের মতন নিকৃষ্ট মানের একজন রাজাকার, এবং যে চায়নি যে পাকিস্তান থেকে আমরা আলাদা হই, এবং এই গণহত্যা দিবস এটাকে দিবস হিসেবে ডিক্লেয়ার করেছিল। তার পরবর্তীতে আসলো এখন ইউনূস এসে এই গণহত্যা দিবসটাকে বাতিল করেছে। কি করে সে বাতিল করে তারা স্বীকারই করতে চায় না। এইটা বর্তমান পরিপ্রেক্ষিতে এবং আমাদের দেখার বিষয় এই গণহত্যা দিবসটা বিএনপি সরকার কিভাবে পালিত করে, কিভাবে আমরা রাজবাড়ি যাই বিএনপির প্রোগ্রাম দেখলাম, এতে বিএনপির কি যায় না, এটা 25শে মার্চে অন্ধকার রাখা 1 মিনিট সম্ভবত। আরেকটা ব্যাপার হচ্ছে, সেনাও হঠাৎ করে বললেন গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি নেওয়ার জন্য অর্জনের গভর্নমেন্ট কাজ করছে। তারা তো 1 মাস হলে আসলেন, এটি নিয়ে তো আওয়ামী লীগ অনেকদিন যাবৎ কাজ করছিল আন্তর্জাতিক স্বীকৃতির জন্য। না, এখানে আপনারা জানেন এই ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করছে ওই যে আপনার কবির ভাই, মহিদুল হক না, এটা মেইনলি কাজ করছে শাহরিয়ার ভাই। আমি বলতে ভুলে গেছি। চেষ্টা করছিল,
তারপরে সেই ব্যাপারে গভর্নমেন্ট থেকেও উনি অনেক সময় সাহায্য পায় নাই, যার কারণে এই দিবসটা কিন্তু আলবেনিয়ানরা, এটা জাতিসংঘের একটা গণহত্যা দিবস, কারণ একটা বিষয় তো দুইটা দিবস হইতে পারে না। আগে নিয়ে নিচ্ছে, স্লটটা আগে নিয়ে নিচ্ছে তারা। তারপরও কাজ করা শুরু করছিল যাতে অন্তত স্বীকৃতি দেয় যে একটা বাংলাদেশে একটা 25শে মার্চ রাত্রে একটা গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার স্বীকৃতিটা যাতে দেওয়া হয় বা এটাকে যেন ওদের মানে নোটেড করা হয়। যাই হোক, সেই বিষয়টা মানে আমরা যখন সেলিম ভাই বললো, আমরাও শুনছি মার্কিন কংগ্রেসে একজন মানে কংগ্রেসম্যান যে মানে ইয়েটা প্রস্তাবটা সেখানে আমেরিকার সরকারের কাছে উঠাইছে, এটা আমাদের জন্য কম বিষয় না। আমি জানি না ওনার প্রস্তাবে তুলেছেন সেলিম ভাই বললেন উনি কাজ করছেন, আমরা ওই স্টোরিটাও দরকার। না, এটা বিহাইন্ড দ্য সিন অনেকে কাজ করেছে। এটা যে উঠছে, এটা আমাদের জন্য কম কথা না। এটা জানি না এটা এখন আমেরিকান মার্কিন কংগ্রেসে সেটা গৃহীত হবে কি হবে না হওয়ার বিষয় থেকে সবচেয়ে বড় হলো যে আমাদের মতো দেশের একটা বিষয়ে এখন ইরানের সাথে আমেরিকা যুদ্ধ চলতেছে, তারপরে আপনার টেরিফ বিষয়ে সারা বিশ্বব্যাপী একটা তোলপাড় চলছে, এবং সামনের দিকে একটা অর্থনৈতিক মন্দা সামনের দিকে চলে আসছে সারা বিশ্বব্যাপী। এর মধ্যেও এই যে কথাটা উঠছে, এটা বাংলাদেশের জন্য আমি মনে করি আমাদের একটা বিশেষ একটা অর্জন। যেমন কালকের কথা বলছেন, আগামীকালকে আমাদের ইয়া দিবস, আপনার গণহত্যা দিবস বা কালো দিবস আমাদের। তো সেখানে প্রত্যেক বছরই তো সেখানে একটা বড় প্রোগ্রাম হয়। গত বছর তো কেউ সেখানে দাঁড়াইতেই পারে নাই। দেখা যাক আগামীকালকে শহীদ মিনারে একটা আলোর মিছিল হওয়ার কথা, সেটাও এই সরকার হইতে দেয় কিনা, সেটার দিকে আমরা চোখ রাখতেছি। হয়তো আমরাও যাওয়ার চেষ্টা করব যদি আমার মানে সেখানে যাইতে পারি। ওই এলাকাটা এখন তো জামাত শিবিরের হেফাজতে আছে, ওই এলাকাটা কেন্দ্রীয় শহীদ মিনার ডাকসু তো জামাত শিবিরের হাতে, তারা তো করতে দেয় কিনা জানি না। হয়তো এটা একটা মব সন্ত্রাস হইতেও পারে, তারপরে আবার ইয়ারা করবে ওইটাও আপনার ইয়েতে ছায়ানো। পাকিস্তান দিবসের প্রোগ্রাম হয়েছে ঢাকায় এবার। হ্যাঁ, এটা হইতে পারে। এইটা প্রোগ্রাম হয়েছে, দেখলাম যে ওদের এক জঙ্গি একটা আর কি একটা জঙ্গি বলতেছিল যে যারা সেদিন মানে ইয়ারকে পাকিস্তানের বিরুদ্ধে যারা ইয়ে করছিল, ওরা নাকি সব সন্ত্রাসী আর কি। এবং আপনার আপনাদের বলা সন্ত্রাসী বলা হতো, আপনারা মুক্তিযোদ্ধাদের সন্ত্রাসী বলা হতো 71-এ। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় বলেছেন যে জুলাই মানে যোদ্ধাদের যে আপনার দায় মুক্তির যে এটা উনি অনুমোদন করে নেবেন। এবং উনি সেটার বিপরীতে কি কথা বলছেন ওনার বক্তব্যের ডিফেন্ডে, যে উনি বলছেন যদি এটা না করি তাহলে তো রাজাকার হত্যার জন্য মুক্তিযোদ্ধার বিচার করা দরকার। ওই যে আমাদের এই আপনার হুমায়ুন আজাদ বলে গেছিলেন যে একদিন রাজাকারকে হত্যার বা পাকিস্তান সেনাবাহিনীকে হত্যার দায়ে মুক্তিযোদ্ধার বিচার হইতে পারে। ওনারা হয়তো সেই জিনিসটা দেখাচ্ছেন। যাই হোক, আপনার ওই কথাই আসি। আজকে যে সরকার আপনাদের বাংলাদেশের সার্বিক অবস্থায় যে অবস্থা, এটা কিন্তু এই সরকার বিবেচনায় নিচ্ছে না। ওনারা শুধু আওয়ামী লীগ নিধন, আওয়ামী লীগকে কোণঠাসা করা, আওয়ামী লীগকে মানে আপনার মানে রাজনৈতিক মানে পদ থেকে বাহির করা, তারপরে আবার এখন এই যে মাসুদ চৌধুরীকে অ্যারেস্টের মাধ্যমে আবার একটা প্রতিহিংসার দিকে ওনারা চলে গেলেন। ওনাদের দেখা উচিত ওনাদের যে সবচেয়ে প্রিয় ভাই, ওনাদের একই মায়ের পেটের ভাই, ওনারও কিন্তু ওই সিংহাসনের দিকে মানে ওদের কিন্তু সেন দৃষ্টি আছে। ওরা ওইটাই ওদেরই পাওয়ার কথা। তারপরে যেভাবে হোক আপনারা বসছেন, সুতরাং আপনার ভাই কিন্তু আপনাকে কখন ধাক্কা দেয় পিছন থেকে, সেই দিকে আপনার খেয়াল রাখা উচিত। আপনি আজকে যে এগুলোর দিকে যাচ্ছেন, এবং আপনার চাচা দেশটাকে যে অবস্থায় রেখে গেছে, এটা থেকে কিভাবে আপনার উদ্ধার হবেন সেই বিষয়টা আপনি দেখবেন। আপনি আমাকে এর আগে প্রশ্ন করছেন যে জ্বালানি তেলের অবস্থা বাংলাদেশে, আপনি ঢাকা শহরে আসলে বুঝবেন জ্বালানি তেলের কি অবস্থা। এখানে বিরাট একটা সংখ্যক ছেলে আপনার ইয়ের উপরে আপনার এই মোটরসাইকেল মানে মোটর বাইক চালায়া তারা জীবিকা নির্বাহ করেন, বিশাল সংখ্যক, সেটা কয়েক লক্ষ হবে।
এবং ওদের লাইনটা যখন আপনি দেখবেন ইয়াতে আপনার এই পেট্রোল পাম্পে Gas station. অকটেন ব্যবহার করে। অকটেন কিন্তু বাংলাদেশে তৈরি হয়, অকটেন তো মানে আমদানি করতে হয় না। তাহলে এইটার মানে ইয়া কেন, শর্টেজ কেন, আমরা এটা বুঝি না। তো এখন এই সর্বদিক দিকে ক্রাইসিস গুলো আছে, ওনারা ক্রাইসিস গুলোকে মাথায় না নিয়ে এই যে মানে হাবি জাবি বিষয়গুলো ওনারা মাথা ঘামাচ্ছে, তারপরে এই মন্ত্রীদেরকে ছেড়ে দিচ্ছে, ওনারা মনের ভিতরে যা আসে তাই বলে। আরে বাবা, তারেক জিয়া সাহেবের সন্তান, উনি এক জাইমা রহমান, উনি একজন ব্যারিস্টার। এটা আমাদের একটা মানে আমাদের দেশের একটা ভালো ব্যারিস্টার হইলে আমরা তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো, আমাদের কন্যার মতো বা নাতনির মতো, নাকি আমাদের নাতনির মতো। আর আপনি বসে ওকে অতি মহিমান্বিত করতে যাইয়া একটা মেয়ে যখন কি ইয়াং বয়সে সে খেলতেই